যে ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায়। হাসিনা তো আসতে পারবে না তারা জানে, তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে। ওই 10-15 দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নতুন শক্তি নিয়ে মাঠে নেমেছে। আবার কি করতে যাচ্ছে বাংলাদেশে এসে, সে নিয়ে বিস্তারিত দেখাবো। এবং 5 আগস্ট জাতিসংঘ থেকে সেনাবাহিনীদের কঠিন নির্দেশনা এসেছিল শেখ হাসিনার পক্ষে না নেওয়ার জন্য, সে নিয়েও গোপন তথ্য ফাঁস হয়েছে। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের কি হয়েছে তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। অনেকেই বলতেছে সেনাপ্রধান গ্রেপ্তার করলেন ডক্টর ইউনূসকে, আবার অনেকেই বলতেছে সেনাপ্রধানকে গ্রেপ্তার করলেন ডক্টর ইউনূস। এইবার এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং সেই সাথে আরো থাকতেছে অনেকেই বলতেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে চলতেছে ডক্টর ইউনূস সরকারের দ্বন্দ্ব। তো বন্ধুরা চলুন এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ও ডক্টর ইউনূস সরকারের সঙ্গে মূলত কি হয়েছে তার গোপন তথ্য। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এবং তিনি কিন্তু ঢাকা বিমানবন্দরে নামেননি, নেমেছেন তেজগাঁও বিমানবন্দরে। সমস্ত বিষয় আপডেটের আগে আপনাদের একটা বিষয় নিয়ে জানাবো, কি জানেন তো, বড় খবর, তবে আপাতত তার সম্পূর্ণ ডিটেলস জানাচ্ছি না। এই যে মায়ানমারের কাচিন প্রদেশ আছে, সেখানকার যে কাচিন আর্মি বাহিনী, তারা তো মোটামুটি কাচিন প্রদেশকে দখল করে নিয়েছে। তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, বড় খবর। এবং এটাও বড় খবর, আরাকান আর্মি তারা কিন্তু চীনের যে বন্দর আছে বঙ্গোপসাগরে, মানে মায়ানমারের সঙ্গে যে কোলাবোরেশন, সেখানে আঘাত এনেছে। এবং এই যে রাখাইন অঞ্চল, সেই রাখাইন অঞ্চল কি আগামী দিনে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে? এগুলো কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ আপডেট নিয়ে বিস্তারিতভাবে আসছে। আজকে চলে যাই বাংলাদেশের খবরাখবরে। হয়েছে হিজবুত তাহরির যে খিলাফত, মার্চ খিলাফত, সে খিলাফতের একেবারে সুন্দরভাবে খিলাফত দর্শন করিয়ে দিয়েছে আদর করে। আজকের মোটামুটি সকাল থেকেই কিন্তু ছিল বাংলাদেশ একেবারে কি বলবো, একটা টেনশনের মধ্যে। একেতেই তো সেনাপ্রধান আফ্রিকা থেকে ফিরছেন, অনেকেই বলেছিল তিনি নাকি চলে গেছেন পদত্যাগ করে। আমরা বলেছিলাম, বা আমি বলেছিলাম যে না না, পদত্যাগ করে যায়নি, উনি একটা অন্য বড় কাজে গেছেন এবং ফিরবেন বহাল তবিয়তে। তবে তেজগাঁও বিমানবন্দরে উনি নেমেছেন, সে ব্যাপারে আসবো। তবে আজকের এই যে মার্চ ফর খিলাফত, খিলাফতের যে সমস্ত যে নিষিদ্ধ সংগঠনকারীরা বেরিয়েছিল, তাদের সুন্দরভাবে আদর যত্ন করেছে। বাট আদর যত্নের সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না, আপনারা অনেক চ্যানেলেই দেখেছেন। কারণ ওই যে লাঠি দিয়ে পেছনে আদর যত্নগুলো, সেগুলো দিলে আবার ইউটিউব থেকে একটু কমিউনিটি গাইডলাইন্সে সমস্যা আসে। কি দরকার আছে? আদর যত্নের ভিডিও তো দেখেইছেন, ভালোভাবে আদর যত্ন হয়েছে, কিন্তু আদর যত্নটা দেরি হয়ে গেল। এই যে যারা ভাবছিল বাংলাদেশে আমরা যা করব, এখন আর সেনাবাহিনী, পুলিশ, ফুটো জগন্নাথ, যেটা মানবাধিকার কমিশন করিয়ে দিয়েছিল জুলাই আগস্টের বিপ্লব তো নয়, ষড়যন্ত্রের সময়, সেটা কিন্তু এখন আর চলবে না। সে সময় সেনাবাহিনী ভুল করেছে, পুলিশ ভুল করেছে, শক্তভাবে শাসক হয়ে উঠতে পারেনি, যেটা দরকার ছিল। তখন তারাও একটা দোলাচলে পড়ে কিছু ভুল ভ্রান্তি করেছে, কিন্তু আর ভুল ভ্রান্তি করলে চলবে না। তার কারণ এনাফ ইজ এনাফ বলেই দিয়েছে 25শে ফেব্রুয়ারি জেনারেল ওয়াকারুজ্জামান। এবং এরপর আরও কঠিন হতে হবে, এবং কঠিন হয়ে বাংলাদেশের শাসন ক্ষমতা সম্পূর্ণ নিজের হাতে নিতে হবে। কারণ বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র বাংলাদেশিরাই। এই যে সেনাপ্রধান
চলে গেলেন আফ্রিকায়, সেখানে রাষ্ট্রপুঞ্জের যে বাহিনী আছে সেখানে দেখা করলেন, আর কিছু কাজকর্ম করেছেন, সেগুলো মোটামুটি আপনারা কিছুটা জানেন আর কিছুটা না জানাই ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে সেনাপ্রধান কিন্তু আরও শক্তি সঞ্চয় করে ফিরেছে বাংলাদেশে, এটুকু জানিয়ে রাখি। কারণ একটা দোলাচলে সেই সময় সেনাপ্রধান ছিলেন, আপনারা জানেন। সেনাপ্রধান শুধু নয়, বাংলাদেশ সেনাবাহিনী একদিকে রয়েছে সাধারণ মানুষ, অন্যদিকে রয়েছে সংবিধান, মানে ছিল সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন দিকে যাবেন? সাধারণ মানুষের জন্য তো সেনাবাহিনী, সেই জন্যই কিন্তু কঠোরভাবে শাসনটা সেই সময় দেখা যায়নি। কিন্তু এই 7-8 মাসে এনাফ ইজ এনাফ, যে যা পারছে করছে। বাংলাদেশকে নিয়ে চলে যাচ্ছে পাকিস্তানের দিকে একদল নিউট্রাল হয়ে গেছে। কিছু মানুষ আছেন গরিব, যারা খেতে পাচ্ছেন না, তাদের ইনকাম নেই, তার মধ্যে থেকে শুরু হয়েছে বাড়িতে ঢুকে ডাকাতি এবং বৈষম্য বিরোধী পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি করছে। তার মানে কোন নোংরা লেভেলে চলে গেছে বাংলাদেশের এই সময়কার অবস্থা। এই যে নোংরা লেভেলে কথাটা ইউজ করলাম, এটা যদি কোনো বাংলাদেশি মানুষের, যারা সাধারণ মানুষ, ভদ্র মানুষ, তাদের গায়ে লাগে, তার জন্য ক্ষমা প্রার্থী। বাট আপনি নিজে একবার ভাবুন, সোনার বাংলাদেশ কি এখন আছে? না, একদমই নেই। এখন একটা কাঁদার বাংলাদেশ, সেটা চোখের জলের কাঁদা হতে পারে, আবার কাদা হতে পারে যে মাটি পাক, সেই বাংলাদেশে কিন্তু পরিণত হয়ে গেছে। তার থেকে উদ্ধার পেতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষকে আরো শক্তপোক্ত হতে হবে এবং সেনাবাহিনীর সঙ্গে থাকতে হবে। তার কারণ এই যে সেনাবাহিনী বা সেনা প্রধান, উনি কিন্তু বাংলাদেশের ভালো চান। বাংলাদেশের ভালো কখনই ছাত্ররা চায় না। যদি চাইতো তাহলে তো সেই সময় তারা সুষ্ঠুভাবে সবাইকে নিয়ে চলার চেষ্টা করত। মোহাম্মদ ইউনূস যদি ভালো চাইতো তাহলে চিন্ময় কৃষ্ণ দাস তো জেলে থাকতো না। এবং মোহাম্মদ ইউনূসকে এই ছাত্ররা, তারপরে আরও কিছু সংগঠন যারা মৌলবাদী, জামায়াতে ইসলামী, এরা যেভাবে চালানোর চেষ্টা করেছে, মোহাম্মদ ইউনূস সেইভাবে চলেছেন। এটাই তো ওরা চেয়েছিল। ওরা তো তাই চেয়েছিল যে একটা কাঠের পুতুল এনে আমরা বসাবো, পিছন থেকে ছড়িয়ে আমরা ঘোরাবো। সেই করে 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 বাংলাদেশকে আজকে শেষের দিকে নিয়ে চলে গেছে। এখন থেকে আপনাদের এটুকু ভাবতে হবে যে উদ্ধারের রাস্তা আপনারাই ঠিক করবেন। আপনার সেনাপ্রধানের সঙ্গে থাকবেন, সেনাবাহিনীর সঙ্গে থাকবেন, পুলিশের সঙ্গে থাকবেন, নাকি আপনারা এই সমস্ত ছাত্র যারা দল গঠন করেছে তাদের দলের পিছনে যাবেন। সেই দল যে টাকায় তৈরি হয়েছে সেগুলো আপনাদের টাকা, আপনারা এগুলো ভালো করেই জানেন। ফেনীর বন্যা থেকে শুরু করে বিদেশ থেকে যে সমস্ত ডলার এসছে সেগুলো ব্যবহার করে তারা দল গঠন করেছে। সেনাপ্রধান চাইছেন যে বাংলাদেশে সুষ্ঠু একটা ব্যবস্থা আসুক, অন্তত পক্ষে যেরকম ছিল তার কাছাকাছি হলেও আপাতত চলবে। তার থেকে তো মানে 5%ও নেই, যেরকম ছিল 100% হওয়া উচিত। শেখ হাসিনার একেবারে শেষের দিকে 100% তো ছিল না, তাও 50-60% ছিল। এখন 5%-এ এসে দাঁড়িয়েছে। সেখান থেকে উদ্ধার হতে হবে আপনাদের। তার কারণ 18 কোটি বাঙালির মধ্যে 1 কোটি ম্যাক্সিমাম এই ধরনের খারাপ মানুষ রয়েছে। 17 কোটি যে বাঙালি বাংলাদেশে রয়েছেন মানুষজন, সাধারণ মানুষ, কারণ নেতা মন্ত্রী এদের সংখ্যা কত হবে 5 লাখ 10 লাখ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আপনারা। বন্দুক নিয়ে একজন 50 জনের উপরে শাসন করতে পারে, কিন্তু সেই 50 জন রুখে দাঁড়িয়ে যদি তার থেকে বন্দুকটা কেড়ে নেয়, তাহলে সেই লোকটির কিন্তু একেবারে যেই সমস্যা বা যেই পর্যায়ে তার হয় সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন, অনুধাবন করতে পারছেন। অনেকে বলবে যে ভারত কেন সরাসরি প্রবেশ করে যাচ্ছে না সেনাবাহিনী নিয়ে। দেখুন, ভারত, একটা কথা বলে রাখি, যতটুকু আমার কাছে খবর আছে, ভারত আগে নিজের দেশকে সিকিউর করেছে, মানে আমরা আমাদের নিজের দেশকে সিকিউর করেছি। যেমন
আমাদের নর্থ ইস্ট, আমাদের চিকেন নেক, আমাদের বেঙ্গল বর্ডার, মানে বাংলাদেশের সঙ্গে যেই যে অঞ্চল যুক্ত হয় সেই জায়গাগুলোকে আমরা সিকিউর করেছি। তার কারণ এটা আগে আমাদের নিরাপত্তার জন্য দরকার। সেখানে আমরা T-90 ট্যাঙ্ক থেকে শুরু করে ওদিকে হাসিমারাতে আমরা রেখেছি রাফেল, সেখানে সুকোই 30 MKI আছে, আমাদের ড্রোন আছে, এছাড়া আমরা S-400 লাগিয়েছি। আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব সিকিওর করার পর আমরা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারি না, আমাদের এখতিয়ারের বাইরে। তার কারণ বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ, তাদের দেশে ফট করে আমরা নাক গলাতে পারি না। বাইরে থেকে আমরা কূটনৈতিক আশ্রয় নিয়ে অনুরোধ করতে পারি যে আপনাদের দেশে এই সমস্যা হচ্ছে, আপনারা এটা করুন। হুট করে আমাদের সেনাবাহিনী পাঠিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা মুক্ত করে আনতে পারি না, এটা এখতিয়ারের বাইরে, এটা বুঝতে হবে। আর এগুলো যদি জোর জবরদস্তি, যে ট্রাম্প বলে দিয়েছে এবার ভারত গিয়ে একবার হই হই করে ঢুকে পড়বে, শুনুন, আমেরিকা কারুর বন্ধুও নয় আর কারুর শত্রুও নয়। আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রু দরকার হয় না, এটা সবাই জানে। তারা একদিক থেকে যেরকম বলবে যে আমরা তোমাদের পাশে আছি, আপনার পিছন দিক থেকেই আপনার পেছন একেবারে খালি করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আমেরিকা কি বললো না বললো ওইসব ভেবে লাভ নেই, কিন্তু আমাদের ভারতবর্ষের ভালোর জন্য বাংলাদেশকে স্টেবল করতেই হবে। কিন্তু তা বলে কি আমাদের সেনাবাহিনী ঢুকে পড়বে হুট করে? না, এটা সম্ভব নয়, আর এটা করা উচিতও নয়। তার কারণ যদি জোর জবরদস্তি এখন ঢুকে গিয়ে সেখানে হস্তক্ষেপ করে শেখ হাসিনাই হোক বা একটা গণতান্ত্রিক সরকারের ভোটের জন্য আমরা গিয়ে নাক গলাই, তাহলে কি হবে জানেন তো? কিছু মানুষ বাংলাদেশের খুশি হবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ মনে রেখে দেবে যে ভারত এসে আমাদেরকে এইভাবে আরো শেষ করেছে। কারণ বাংলাদেশে যদি আগামী দিনে শেষও হয়, আরো খারাপ পরিস্থিতি হয়, সে খারাপ পরিস্থিতির মধ্যে আমরা দায়ী থাকতে রাজি নই, আপনারাই দায়ী থাকবেন। তবে হ্যাঁ, এটুকু আমরা বলতে পারি, যারা বাংলাদেশের ভালো চায় তাদের পাশে অবশ্যই ভারত থাকছে সবসময়। যেমন সেনা প্রধান, তাকে তো দায়িত্ব নিতেই হবে, নিতে হবে রাষ্ট্রপতিকে দায়িত্ব। শাহাবুদ্দিন চুপ্পুকে চুপ করে বসে থাকলে আর চলবে না, সেনাবাহিনীর বা সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসো। এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী এরা পারবে না, এদের ক্ষমতা নেই, এরা ক্লাব চালাতে পারে না, এরা দেশ কি চালাবে? মোহাম্মদ ইউনূস সুদখোর একজন, উনি একটা ব্যাংকিং সিস্টেম চালাতে পারে, কিন্তু দেশ চালানোটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তাই বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে। হুটহাট করে কেউ একটা বলল, ভারত এটা বলেছে, ইয়ে করেছে, ওই চিলে কান নিয়ে চলে গেছে, চিলের পিছনে না দৌড়ে কানে হাত দিয়ে দেখুন কানটা আছে কিনা। বাংলাদেশের মানুষের এটা সবচেয়ে বড় সমস্যা, যে কেউ এসে বললো চিলে কান নিয়ে চলে গেছে, সে চিলের পিছনে দৌড়ালো, আগে নিজের কানে হাত দিয়ে দেখলো না সত্যি কানটা আছে না নেই। এই জায়গাটা বুঝতে হবে তাদেরকে। ভারত কোনোদিনও বাংলাদেশে সেইভাবে খারাপ করেনি। হ্যাঁ, কূটনৈতিক দিক থেকে পাশাপাশি দেশের লেগেই থাকে। আরে আমার বাড়ির সঙ্গে আমার পাড়ার প্রতিবেশীর পাশের বাড়ি লেগে থাকে, তার চালের জল আমার ঘরে পড়ে কেন, আমার ছাদের জল তার উঠানে পড়ে কেন, তাদের বাড়ির আম গাছ পাতা আমার বাড়িতে শুকনো পাতা পড়ছে কেন, এই ঝামেলা লেগেই থাকে। কিন্তু দেখতে হবে সেই ঝামেলাগুলো এমন যেন না হয় যে তার বাড়ির লোক আমার বাড়িতে এসে কুড়োল কোদাল নিয়ে আমাকে মারতে এলো আর আমি তাদের মারতে গেলাম। ব্যাপারটা ওরকম আমাদের সঙ্গে বাংলাদেশে তো ছিল না। আমাদের সঙ্গে কথা কাটাকাটি ছিল, খেলা নিয়ে লড়াই ছিল, জল চুক্তি নিয়ে সমস্যা ছিল, সেইগুলো হতেই থাকে। ইভেন বাংলাদেশের সঙ্গে বড় সমস্যা ছিল আমাদের ছিটমহল, যেটা দিনহাটা, আমাদের এখানকার শীতলকুচি, এদিকে বাংলাদেশের উত্তরের যে লালমনিরহাট, এই যে অঞ্চলগুলোতে ছিটমহল ছিল, মানে আমাদের ভারতের কিছু জমি বাংলাদেশে ঢুকেছিল, বাংলাদেশের কিছু জমি আমাদের এখানে ঢুকেছিল, বাংলাদেশের মানুষদেরকে আমাদের জমি দিয়ে তাদের দেশে প্রবেশ করতে হতো, সেখানে বর্ডারের সমস্যা ছিল, গুম হয়ে যেত অনেক সময়। সেই সমস্যা আমরা সমাধান করে দিয়েছি 2013-14 সাল নাগাদ, মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আসার পরে কিন্তু সেই প্রবলেম সলভ হয়ে গেছে আমার যতটা মনে পড়ছে। এবার ভাবুন, সেই এত বড় সমস্যা ছিল ছিটমহল, সেগুলো আমরা সমাধান করে দিলাম। জল চুক্তি এগুলো চলতে থাকবে, এগুলো প্রাকৃতিক ব্যাপার, আমরা জল আটকাবো, এগুলো চলতে থাকবে এবং চলছে, এগুলো চলেওছে।
বাট এরকম কোনোদিন আমাদের উপস্থিত হয়নি পরিস্থিতি যেখানে ভারত গিয়ে একেবারে সরাসরি আক্রমণ করবে বা বাংলাদেশ এসে আক্রমণ করতে যাবে। ফেসবুক বা ইউটিউবে এই ধরনের কমেন্টসে আমাদের যুদ্ধ ছিল, কথা কাটাকাটি ছিলই, সেগুলো চলতে থাকে। ওই যে পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হয়, আর সেখানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের, যেখানে আমরা বাঙালি আবার দুদেশে, উত্তরপ্রদেশের কেউ, মধ্যপ্রদেশের কেউ বা দিল্লির কেউ বাংলাদেশের সঙ্গে ঝগড়া করতে আসেন। ঝগড়াটা হয় হচ্ছে কি পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে বাংলাদেশের বাঙালির, তাই সেগুলো চলতে থাকতো। কিন্তু কোনোদিন এই পরিস্থিতি হয়নি যে মেরে দেবো, ইয়ে করে দেবো। তাই ভারত এটা চায়ও না, সেই পরিস্থিতি কোনোদিন আসুক সেটা চায় না, কোনোদিন যুদ্ধ তো চাই না। বা দিনের পর দিন যদি দেখা যায় যে যারা নিষিদ্ধ সংগঠন তারা বেরিয়ে পড়ছে রাস্তায়, তারপরে যারা কিনা সন্ত্রাসবাদী আখ্যা পেয়ে জেলে ছিল তাদের বের করে দেওয়া হচ্ছে, পাকিস্তানের আইএসআই বাহিনী দিনের পর দিন আমাদের কানের ডগায় নাকের গোড়ায় এসে বসে তারা প্ল্যান প্রোগ্রাম করছে কিভাবে চিকেন নেক কাটা যায়। ভারত তো চুপ করে বসবে না, কিন্তু আক্রমণও করবে না। যদি কিছু করতে হবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে করতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগ ভারতের সেনাবাহিনীর রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানের উপর কোনো রকম যদি হাত দেওয়া হয়, এবং গতকালকেই বলেছিলাম যে তার যদি বিমান বাংলাদেশে ঢুকতে দেওয়া না হয় তাহলে কিন্তু তাকে ভারতেই নামানো হবে আর তারপরে খেলা হবে। বাট সেখানে অন্তত পক্ষে ওনার নামার ব্যাপারে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। উনি নেমেছেন, বাংলাদেশে আছেন, আরও বড় প্ল্যান প্রোগ্রামের মধ্যে আছেন। এই মার্চেই বড় কিছু বাংলাদেশে ঘটাবেন। এবং এটাও বলে রাখি যে হতে পারে শেখ হাসিনা এই মার্চেই রিটার্ন যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি আওয়ামী লীগকে আরও মানে এখন তো একদমই নেই, সে আর মানে সংগঠিত করে ভোটের লড়াইতে যাবেন। ততদিন সেনা শাসক হিসাবে ওয়াকারুজ্জামান দায়িত্ব পালন করবেন, যেটা খুব দরকার এই মুহূর্তে। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে ছন্ন ছাড়া হয়ে গেছে, সব পুরোপুরি ছন্ন ছাড়া হয়ে গেছে। সাধারণ মানুষ কেউ কারোর কথা শুনে না। সাধারণ মানুষ মানে যারা আর কি মানে পুরো ভাগ হয়ে গেছে, 3 ভাগে ভাগ, উদ্ভ্রান্তের মতো চলেছে সবাই। কারণ কোনো ঠিক নেই, সিদ্ধান্তের কোনো দাম নেই। যে যা পারছে বলছে, যা পারছে করছে। হঠাৎ করে টাকা দরকার হলো, তা অন্য একটা বাড়ি দেখলো, এই বাড়িটায় মনে হচ্ছে কিছু পাওয়া যাবে, চলে গেল, গিয়ে সেখানে ডাকাতি করে নিয়ে চলে এলো, 3-4 দিন খেয়ে দে তারা চালালো। এই তো, এটা কি পরিস্থিতি? এটা কি স্বাধীন দেশ? তাহলে এই জায়গা থেকে উদ্ধার পেতে গেলে বাংলাদেশে সাধারণ মানুষকে ডিসিশন নিতে হবে, সেনাপ্রধানের সঙ্গে থাকতে হবে। সেনাবাহিনী কখনো দেশের খারাপ চায় না। আর সেনাবাহিনী বা সেনাপ্রধানের যে উপরে আঘাত আসলে তার এগেনস্টে যদি কোনো বড় সমস্যা আসে, তখন ভারত চিন্তা করবে যে হ্যাঁ এইবার আর কিছু করার নেই, এবার আমাদের প্রবেশ করতেই হবে। তার কারণ পুরো আনস্টেবল হয়ে গেছে। এবার এমনি আনস্টেবল মানে তখন ছন্ন ছাড়া সব শেষ, সব শেষ হয়ে গেছে। আর যেখানে সব শেষ হয়ে গেছে সেখানে আমরা প্রবেশ করলাম কি করলাম না কারিয়েছে। তখন গিয়ে কিন্তু এর বড় হিসাবে একটা দায়িত্ব পালন করবে ভারত। তবে তার জন্য এই মার্চ মাসটা পুরো দেখতে হবে। এবং এটুকুও বলে রাখি যে আগামী কয়েকদিনের মধ্যেই বড় বড় বাংলাদেশের চলমান রাজনীতি অনেক বেশি পরিমাণে আনপ্রেডিক্টেবল। আসলে আগামীকাল কি ঘটবে সেটা আজকে কোনোভাবে বলা যায় না। এমন একটি টালমাটাল পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন সেটি হচ্ছে, গণহত্যার দায়ে কি আওয়ামী লীগের বিচার করা সম্ভব হবে, অথবা এই সাথে অন্য একটি প্রশ্ন রয়েছে এটার সাথে, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই দুইটা প্রশ্ন অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং দেশের ওপরে এর অনেক বেশি প্রভাব রয়েছে। কারণ আওয়ামী লীগ বর্তমানে বেকায়দায় থাকলেও বা আওয়ামী লীগের আমরা বাংলাদেশের রাজনীতির মাঠে তেমন উপস্থিতি দেখতে না পারলেও একথা অনস্বীকার্য বা এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে বা হাওয়া হয়ে গেছে। আওয়ামী লীগকে যারা সাপোর্ট করেন তারা হয়তো বা অনেকেই এখন তাদের নিরাপত্তাজনিত কারণে তারা অনেক কিছু তারা প্রকাশ করতে ভয় পান। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের আগে থেকেই প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। সেই দলটির শেকড় যে কত গভীরে সেটা সবাই জানে।
এই আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে কিনা এটা নিয়েও প্রচুর আলোচনা সমালোচনা চলছে। কোনো কোনো পক্ষ চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কেউ কেউ আবার বলছেন যে নিষিদ্ধ না করে বরং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, নির্বাচনে জনগণই ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে ন্যায় করে দিবে। এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে, আওয়ামী লীগ কি তাহলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে? এই প্রশ্নে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি আজকে বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন, বিবিসি সেটি আজকে প্রকাশ করেছে। সেখানে তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছেন, যে সেটা আওয়ামী লীগ জানে। আর ওটা বেশি বেশি গুরুত্বপূর্ণ, তিনি খুব টেকনিক্যালি একটা কথা বলেছেন যে এটি আসলে নির্বাচন কমিশন জানে, নির্বাচন কমিশনের ব্যাপার। কোনো দল রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে কি পারবে না, এটা মূলত নির্বাচন কমিশনের বিষয়, এটা প্রধান উপদেষ্টার বিষয় নয়। যদি তিনি সেখানে নিজেকে প্রাইম মিনিস্টার হিসেবে বলছিলেন, প্রধান উপদেষ্টা তিনি চিফ অ্যাডভাইজার এটি উচ্চারণ করেননি, আমি যতটুকু শুনেছি আমার মনে হলো। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়। ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়ে তিনি যখন ইন্টারভিউ দিলেন, সেখানে তিনি ব্যাপারটা সরকারের উপর নয় বরং নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিলেন, যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম কমিশন এবং এই নির্বাচন কমিশনই ডিসাইড করবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। এই ব্যাপারটা আমার কাছে খুবই দুর্দান্ত মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি দেখলাম এই টেকনিক্যালি ব্যবহার করার বিষয়টি আওয়ামী লীগকে এবং নির্বাচন কমিশনকে। কিন্তু একটা বিষয় আমাকে খুবই আহত করেছে, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত নানান প্রশ্ন করা হচ্ছিল, তিনি ব্যাপারটা ওভারলুক করার ট্রাই করলেন। তিনি ব্যাপারটাকে বলছেন যে এটি গত বছরের এই সময়ের সাথে যদি তুলনা করি ব্যাপারটা আসলেই অত খারাপ নয়, বা ব্যাপারটা আসলে তেমন, বা এর আগে তিনি বলেছিলেন বিবিসির বাংলাকে ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে অপরাধের পরিমাণ বাড়েনি, যে ব্যাপারগুলো একেবারে নির্জলা মিথ্যাচার বলা যায়। এবং এটা আমাকে আহত করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ ছিলেন 5ই আগস্টের আগ পর্যন্ত। 5ই আগস্টের দৃশ্যপট বদলে তিনি রাষ্ট্র ক্ষমতায় এখন। আমাদের সবার আশা আকাঙ্ক্ষার বাতিঘর ছিলেন তিনি, এবং সকল সাধারণ মানুষ ভেবেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেহেতু শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ, সর্বজন শ্রদ্ধেয় এবং বিশ্বের মধ্যে তিনি অন্যতম একজন জনপ্রিয় মানুষ, বা বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ফেস বলতে পারি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। তিনি যখন পূর্ণ রাজনৈতিক ধ্যান ধারণার মতো মন্তব্য করেন যে কোনো কারেন্ট ইস্যুতে, সেটা আহত করার অনেক কারণ রয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে অনেকেই যারা আন্দোলনে গিয়েছিলেন জুলাই আগস্টে, তাদের একটা প্রত্যাশা ছিল যে বিগত বছরগুলোতে যেরকম ভাবে আমরা আওয়ামী লীগ বিএনপির হানাহানির বা বিদ্বেষের রাজনীতি দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে অন্তত এটি বন্ধ করবেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা নেয়ার পর থেকে আমরা দেখছি এখন শুধু যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে রেষারেষি হানাহানি তা নয়, সবাই সবার পক্ষে বিপক্ষে নেমে গেছে। এমনকি সাধারণ মানুষের মধ্যেও একজন একজনের বিপক্ষে খুব তীব্রভাবে তারা আক্রমণ করছে, মব চলছে, এবং এগুলো রাষ্ট্র থামাতে পারছে না। কখনো কখনো মনে হয় যে আসলেই কি দেশের সরকার ফাংশন করছে। কারণ সরকার যেভাবে কঠোর বাণী উচ্চারণ করেন, বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন এগুলো বন্ধ হয়ে যাবে, পরিস্থিতির উন্নয়ন ঘটবে, আর এতটা সিরিয়াস অবস্থা পর্যায়ে গিয়েছে ব্যাপারটা যে তাকে রাত 3:30টার সময় বা 3টার সময় তাকে সংবাদ সম্মেলন করতে হয়। তারপরেও আমরা দেখতে পাচ্ছি মব চলছে, মব লিঞ্চিং চলছে, নারীরা সিগারেট খেতে পারবে কি পারবে না সেটা নিয়ে এক ধরনের আন্দোলন চলছে, নানান কিছু। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে ওড়না পরা নিয়ে কথা হচ্ছে। আবার ব্যাপারটা মবের ব্যাপারটা এরকম পর্যায়ে পৌঁছেছে, দেখেন সাধারণ মানুষ রাজধানীর শাহবাগ থানাতে গিয়ে বলা যায় অপরাধীকে অনেকটা সেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। ব্যাপারটা অনেকটা এরকম, মানে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মানুষ যে শুধুমাত্র এখন আওয়ামী লীগের লোকজন বা তাদের প্রতিপক্ষ, আওয়ামী লীগ দ্বারা তারা নির্যাতিত হয়েছেন 1.5 দশক ধরে, তাদের নিজেদের রাগ ক্ষোভ প্রশমনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলে পড়ছে, ব্যাপারটা তা নয়।
একেবারে নিতান্তই সাধারণ যে কোনো ঘটনায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, এই প্র্যাকটিসটা বাংলাদেশের জন্য ভয়াবহ রকম ঘটবে। জাপান হিরোশিমা নাগাসাকি পারমাণবিক বোমায় ধ্বংস হয়েছে, কিন্তু এই যে মব কালচার, এটা যদি বন্ধ করা না হয় বা মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যদি বন্ধ করা না যায়, তাহলে বাংলাদেশে পারমাণবিক বোমা লাগবে না, নিজেরা যুদ্ধ করে শেষ হয়ে যাবে। এবং এটা খুবই অ্যালার্মিং। এটা সরকারকে খুব দ্রুততম সময়ের মধ্যে এটি অবশ্যই বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যদি তারা না করেন, জানি না কেন করবেন না। এবং আমার কাছে মনে হয় যে মব কালচারটা বন্ধ করার জন্য তো আপনাকে আওয়ামী লীগের সরকার হতে হবে না, বিএনপির সরকার হতে হবে না, জামাতের সরকার হতে হবে না। মানে আইন নিজের হাতে তুলে নেওয়াটা, এটা তো যে কোনো সরকারের জন্য খারাপ বিষয়। এটা কেন নিয়ন্ত্রণ করছেন না, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা কি যাচ্ছে না করা, নাকি নিয়ন্ত্রণ করা হচ্ছে না, নাকি এখানে অন্য কোনো খেলা চলছে, সবকিছু আসলে খুবই প্রশ্নবোধক আমার কাছে মনে হয়। এবং এটা খুবই হতাশাজনক যে যেমন গুলশানের যে ঘটনা ঘটলো 2 দিন আগে, আসলে প্রতিদিন এমন এমন ঘটনা ঘটে, এত ঘটনা ঘটে। আগে যেরকম ভাবে আমরা হয়তো একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা আমরা কিছুদিন ধরে করতে পারতাম, কয়েকদিন ধরে, এরপরও হয়তো অন্য একটা ঘটনা ঘটতো। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আসলে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা নিয়ে আপনি কথা বলবেন। প্রতিটা ঘটনায় এতটা ঘৃণ্য, এতটা নোংরা, এতটা নিন্দনীয়, সেটা বলার অপেক্ষা রাখে না। মানে একজনের বাসায় ঢুকলো, একেবারেই টেলিভিশন লাইভ করছে, লুটপাট চালাচ্ছে, এগুলো কোনোভাবেই কল্পনা করা যায় বা এগুলোকে আমরা আগস্টের আগেও কল্পনা করতে পারতাম যে এই ধরনের ঘটনা ঘটবে, লুটপাট করা চলবে, একটা উৎসব। অপরাধী হলে দেশে আইন রয়েছে, দেশে সরকার রয়েছে, আইনের হাতে অপরাধীকে তুলে দিন। আমি যদি আজকে চুরি করি বা আমি যদি অপরাধী হই, তার মানে এই নয় আপনি এসে আমার বাসা লুটপাট করে ধ্বংস করে ফেলবেন সবকিছু। আমার অন্যায়ের শাস্তি আমাকে দিবেন। আমার অন্যায়ের চাইতে যদি আপনি আমাকে শাস্তি বেশি দিয়ে দেন, তার মানে আপনিও অন্যায় করছেন। এই যে এক পক্ষ চলে গেলে আরেক পক্ষ ঝাঁপিয়ে পড়ে, আবার আরেক পক্ষ যখন ক্ষমতায় আসবে তখন তো এই পক্ষকেও আবার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আমরা কি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি বা দেখছি বা দেখানো হচ্ছে আমাদের প্রফেসর ইউনূস সাহেবের মাধ্যমে আমরা দেখছি, এটাই কি নতুন বাংলাদেশ? যদি এটা নতুন বাংলাদেশ হয়, তাহলে এই নতুন বাংলাদেশের সঙ্গে আমি নেই। একজন অপরাধীও ন্যায় বিচার পাওয়ার হকদার। অন্যায় দিয়ে অপরাধীকে আপনি অন্যায়ভাবে শাস্তি দিলে সেটাও অন্যায় হবে। অন্যায় দিয়ে কোনোভাবেই একটি ভালো রাষ্ট্র গঠন হয় না। যতই মুখে আপনি শান্তির কথা বলুন প্রফেসর ইউনূস সাহেব, যতই আপনি বলুন না কেন, আমরা সবাই এক, আমাদের রাজনৈতিক মতবিভেদ থাকবে, আমরা সবাই এক, এই মুখের কথায় বাংলাদেশ এখন আর চলছে না। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে, আপনাদেরকে কঠোর হতে হবে। যদি না পারেন, আপনারা বয়স হয়ে গিয়েছে আপনাদের, বা আপনারা জীবনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছেন। যারা আমরা বেঁচে আছি বাংলাদেশে, আমরা যারা থাকবো, নিজেরা খুনোখুনি করে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেটা কি কোনোভাবেই কোনো পক্ষের জন্য ভালো? যদি আগুন লাগে, দেবালয় কি পুড়বে না? এটার জন্য কি আপনার রাজনৈতিক মতভেদটা ইম্পর্ট্যান্ট? মত তো যে কোনো কিছুর জন্যই খারাপ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ডক্টর ইউনূস সরকারের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মূলত কিছুই হয়নি, এটা একটা গুজব এবং এটা একটা ভুয়া। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সঠিক তথ্য তখনই জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কী মন্তব্য? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, এই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের কী মন্তব্য? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ,
এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিওটিতে যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এখানে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। ধন্যবাদ।